ভিডিও শুরুতে জানাবো প্রত্যেককে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ৭৮তম স্বাধীনতা দিবস আজ ৭৭ বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে। কিন্তু রোজ এমন কিছু ঘটনা আমাদের দেশে ঘটে যায় যেখানে চোখে আঙুল দিয়ে সেই ঘটনাগুলো দেখিয়ে দিয়ে যায় যে আমরা ঠিক কতটা স্বাধীন, কতটা নিরাপদ, আমরা কতটা সুস্থ সমাজের মধ্যে বাস করছি। কলকাতার বুকে আরজি করে যে ঘটনা ঘটে গেছে তাকে নিন্দা জানানোর ভাষা সিরিয়াসলি আমাদের কাছে নেই। শুধু একটা জিনিসই চাই, একটাই আরজি রয়েছে, সেটা হচ্ছে দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায় এবং আগামী দিনে এই ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে। কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়, কোনো ফুলের মতো প্রাণ যেন চলে না যায়। এর বেশি আর কিছু চাওয়ার নেই। যারা তাদের শাস্তি দিতে পারবেন তারা দয়া করে শাস্তি দিন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে এই ঘটনা আর কোনোদিনও না ঘটে। ভীষণভাবে কষ্টকর, ভীষণভাবে যন্ত্রণাদায়ক ঘটনা, যেখান থেকে মুক্ত হওয়ার রাস্তা কিন্তু নেই। সিরিয়াসলি জানি না এর শেষ কোথায় রয়েছে। সুস্থ সমাজ আমাদের জন্য ভীষণভাবে দরকার। সেটা যারা ফিরিয়ে দিতে পারবেন দয়া করে ফিরিয়ে দিন। যাই হোক, মেন বিষয়ে ঢুকবো, অর্থাৎ ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেখানে ঢুকবো। খুব ছোট ছোট ব্যাপার রয়েছে, আজকে ইন ডিটেলসে যাওয়ার আমার খুব একটা ইন্টারেস্ট নেই। ওপর বললেই প্রত্যেকটা বুঝতে পারা যাবে। প্রথম বিষয়টা বলার রয়েছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, কারণ আজকে তাদের ডেডলাইন ছিল যে আজকের মধ্যে কিছু করতে হবে, এবং আজকে সবথেকে বড় নিউজটা এসে গেল যে জিন্দাল কোম্পানি, এটা কিন্তু সজ্জন জিন্দাল মানে যারা জেএসডব্লিউ তারা নয়, তারা বেঙ্গালুরু এফসির মালিক তারা নয়, এটা বিসি জিন্দাল গ্রুপ, তারা কিন্তু হায়দ্রাবাদ এফসির পুরোপুরি যা স্টেক রয়েছে সেটাকে নিয়ে নিচ্ছে, সেখানে ইনভেস্ট করছে। একটা বড় অঙ্কের ইনভেস্টমেন্ট কিন্তু আসছে, এবং এর আগে যারা ছিলেন অর্থাৎ বরুণ ত্রিপুরা নেনি এরকম কিছু একটা ওনার নাম, উনি মোটামুটি এখন ফুটবল ছেড়ে দিয়ে সিনেমা প্রডিউসের দিকে চলে গেছেন। ভালো কথা, আগে থেকে এইসব বিষয়ে ওনার ইন্টারেস্ট ছিল, ফুটবলটাতে না এলেই খুব ভালো করতেন। হায়দ্রাবাদ এফসিকে প্রায় ডুবিয়ে দিয়েছেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে জিন্দাল গ্রুপ তারা নিচ্ছে, এবং তাদের সাথে সম্ভবত টিভিএস কোম্পানি তারাও কিন্তু আসছে, টিভিএস মোটরস তারাও কিন্তু আসছে, এবং একটা বড় অঙ্কের ইনভেস্টমেন্ট ঢুকছে টিমটাতে। প্রচুর সাপোর্ট স্টাফ এবং যারা বিভিন্ন গ্রাউন্ড স্টাফ রয়েছে প্রত্যেকের সাথে যোগাযোগ করা হয়েছে। যে টিমটা রয়েছে যতটুকু রয়েছে সেটাকে ধরে রাখা হচ্ছে, এবং এক্সট্রা আরও প্লেয়ার নেওয়া হবে এরকমই প্ল্যানিং কিন্তু রয়েছে। তবে সময়টা খুব কম, এবং এই সিজনে হায়দ্রাবাদের থেকে বিরাট কিছু এক্সপেকটেশন রেখে লাভ নেই, কারণ এই অবস্থা থেকে যে ঘুরে তারা দাঁড়িয়েছে এটাই অনেক, এবং আগামী দিনে আরও ভালো করবে এইটুকু আমাদের আশা থাকলো। তো দেখা যাক কতটা ইনভেস্টমেন্ট আসছে, কতটা প্ল্যানিং কি রয়েছে। টার্ম শিট সিগনেচারও হয়ে গেছে, তো পুরনো মালিকরা তারা বিদায় নিচ্ছে, নতুন গোষ্ঠী আসছে, এবং ভালো দিনের অপেক্ষা আমরা অন্তত হায়দ্রাবাদ এফসিকে দেখতে চলেছি। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা অবশ্যই আগামীকাল কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট, যেদিকে আমাদের খুব একটা নজর নেই। হ্যাঁ, অবশ্যই সেখানে কিছু ভালো ক্লাবস রয়েছে, তাদের জন্য আমাদের দেখতে হবে। অ্যান্ড বিশেষ করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এই দুটোরই কিন্তু কালকে ড্র রয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ড্র রয়েছে 12:30 থেকে, আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ড্র রয়েছে 2:30 থেকে। ইউটিউবে এএফসি হাব এই চ্যানেলটা থেকে কিন্তু লাইভ দেখতে পাওয়া যায়, প্রবলেম হওয়ার কথা না। আর যারা লিঙ্ক খুঁজে পাবে না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে যাও, একদম যথাসময়ে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম হওয়ার কথা না। তো 12:30 থেকে মেন ব্যাপারটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ড্র রয়েছে, যেখানে মোহনবাগান কিন্তু পট 3-তে রয়েছে, অর্থাৎ পট 1, পট 2, পট 3-তে মোহনবাগান, আর পট 4 এখান থেকে 4টে টিম থাকবে। দেখা যাক কেমন গ্রুপগুলো হয়, সেখান থেকে গ্রুপ নিয়ে ডিসকাশন তো নিশ্চিতভাবেই আসবে। আগে থেকে খুব বেশি প্রেডিকশন করে লাভ নেই, কারণ এটা পুরোপুরি ওয়াইল্ড একটা ব্যাপার, যে কোনো টিম আসতে পারে, যে কোনোভাবে গ্রুপ ডিভিশন হতে পারে। এবং তারপরে কিন্তু মেন টুর্নামেন্ট শুরু হয়েছে 17 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে। আর যদি এফসি চ্যালেঞ্জ লিগের কথা বলি তাহলে তার ড্র কিন্তু রয়েছে 22 তারিখে, 22শে অগস্ট ড্র রয়েছে, যেখানে ইস্টবেঙ্গল রয়েছে। এবং সেই পুরো লিগটার ফরম্যাট নিয়ে আসবো, মানে টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে আসবো, কারণ এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যতটা ডিরেক্ট একটা টুর্নামেন্ট, কারণ তাদের যে প্যাটার্নটা আমরা দেখছি, মানে দেখবো আর কি, সেটা খুব ফ্ল্যাট একটা প্যাটার্ন, যেটা আমরা ন্যাচারালি যে কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে দেখি, ইউরোপে দেখি বা আমেরিকাতে দেখি। এরকম কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগের যে প্যাটার্ন রয়েছে টুর্নামেন্টে, সেটা কিন্তু সেম না। তো ওর ফরম্যাটটা একটু ডিফারেন্ট, তো সেই ফরম্যাট নিয়ে পরে ডিসকাস করব। সময় রয়েছে, 22 তারিখের আগেই তার ভিডিও এসে যাবে, সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো। তো আপাতত কালকের দিকে নজর থাকুক, যেখানে মোহনবাগান কোন গ্রুপে পড়বে, কতটা শক্ত, কতটা ইজি, না কতটা মডারেট গ্রুপ হচ্ছে, সেটা নিয়ে পরে কথা বলা যাবে। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু মোহনবাগান রিলেটেড, সেটা অবশ্যই ডার্বি। তার আগে প্রায় সমস্ত প্লেয়ারই এই মুহূর্তে ফিট রয়েছে, কোথাও প্রবলেম নেই, কিন্তু জেমি ম্যাকলারেন তার সার্ভিস সম্ভবত মোহনবাগান পাবে না। তার সার্ভিস মোহনবাগান পাচ্ছে না, কারণ তার যে শোল্ডার ইঞ্জুরি রয়েছে, সেই শোল্ডার ইঞ্জুরিটাকেই কিন্তু এখানে হোসে মরিনা খুব গুরুত্ব দিয়ে দেখছেন, এবং তিনি খুব একটা রিস্ক নিতে চান না।
তাকে মুম্বাই পাঠানো হয়েছিল, সেখান থেকে ঘুরে এসেছে, কোনো রকম সার্জারি বা খুব ফার্দার কোনো আর টেস্টের দরকার নেই। যেটা রয়েছে তার একটু ওই জায়গাতে রেস্টের দরকার রয়েছে, যেহেতু স্প্রেন বা স্প্যাজম রয়েছে, তো সেটা কেটে গেলে ম্যাচ ফিট হয়ে যাবে। কিন্তু এতটা কম সময়ের মধ্যে কোচ তাকে নিয়ে রিস্ক নিতে চান না, কারণ ডুরান্ড কাপের বাকি পর্যায়ে পড়ে থাকবে এবং অবশ্যই পরবর্তী সময়ে যেগুলো মেন টুর্নামেন্ট রয়েছে সেখানে ম্যাকলারেনকে সব থেকে বেশি দরকার। তো সেই কারণে তাকে ডুরান্ডের ডার্বিতে রিস্ক নেওয়া হবে না, অর্থাৎ আমরা ম্যাকলারেনের ডেবিউ ডার্বিতে দেখতে পাচ্ছি না। কিন্তু অবশ্যই পেত্রাতস ডার্বির দিনকে থাকছে, তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, সাথে ম্যাকলারেনেরও রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, কিন্তু ম্যাকলারেনের চোট যেটা বললাম। পেত্রাতস কিন্তু ভীষণভাবে সেই দিনকে অ্যাভেলেবেল এবং ফিট রয়েছে, পুরোপুরি রেডি রয়েছে, পুরো টিমটা রেডি রয়েছে, দুজন সেন্টার ব্যাক স্টুয়ার্ট, পেত্রাতস এবং কামিং সব কিছু নিয়ে। তো ম্যাকলারেন থাকলে পুরো সেট আপটা রেডি থাকতো। তো দেখা যাক, এইদিকেও 5 জন বিদেশি, ওইদিকেও 5 জন বিদেশি, ভালো জমবে, ডার্বি নিয়ে ডার্বি স্পেশাল ভিডিও নিশ্চিতভাবে পরপর আসবে। এরপর যে বিষয়ে কথা বলবো সেটা ইস্টবেঙ্গলের দু একটা বিষয় রয়েছে, যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা ভিঘ্নেশ দক্ষিণামূর্তি আজকে চেন্নাই এনএফসিতে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সড হয়ে গেছে। সিগনেচার কালকে হয়ে গেছিলো, আজকে অ্যানাউন্স হয়েছে, এবং এর আগেই জানা গেছিলো যে যখনই ভিঘ্নেশ তার এনওসি পেয়ে যাবে তখনই কিন্তু সে চেন্নাই এনএফসির হয়ে সিগনেচার করবে। সমস্ত ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি হয়ে গেছিলো, বাট তার আগেও কিন্তু ইস্টবেঙ্গলের যে মুভ সেটা জারি ছিল, অফার যা কিছু ছিল ভালো ছিল, কিছুটা ইমপ্রুভ অফারও ইস্টবেঙ্গল নিয়ে গেছিলো। বাট যেহেতু চেন্নাইয়ের সাথে অনেক দিন আগেই বা কয়েক সপ্তাহ আগেই প্রায় বলা চলে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি করে নিয়েছিল, সেটাই কিন্তু ফাইনালি হয়েছে। তো ভিঘ্নেশ আপাতত নতুন টিমে প্রায় 4 বছরের চুক্তিতে সিগনেচার করেছে। এই জায়গাতে ইস্টবেঙ্গল আর কোনো ফার্দার লেফট ব্যাকের জন্য যায় কিনা সেটাও দেখার হবে। মার্কেটে আরও একজন ফার্দার লেফট ব্যাক অ্যাভেলেবেল ছিল, সেটা হচ্ছে সেভিয়ার গামা কিন্তু ওড়িশা এফসিতে জয়েন করেছে, সেখানেও মাল্টি এয়ারটেলে জয়েন করেছে। তো আর খুব বেশি লেফট ব্যাক মানে এস্টাবলিশড লেফট ব্যাক কিন্তু আর খুব একটা ইস্টবেঙ্গলের জন্য ফাঁকা নেই। তো দেখা যাক নিশু কুমারের জায়গাটাকে ফিল আপ করার জন্য কার্লোস কুয়াদ্রাত এরপর কাকে টার্গেট করেন। আর যে প্লেয়ারকে নিয়ে মোটামুটি প্রচুর গুঞ্জন রয়েছে, যাকে নিয়ে প্রচুর কথা হচ্ছে, সেই প্লেয়ার নিশ্চিতভাবে অ্যালেক্স সাজি। এবং অ্যালেক্স সাজির ব্যাপারটা সকাল থেকে প্রচুর রিউমারের টপ লেভেলে রয়েছে যে ইস্টবেঙ্গলে প্রায় জয়েন করে ফেললো, কিন্তু ব্যাপারটা সেরকম না। কারণ অ্যালেক্স সাজি এবং আব্দুল রাবি অনেক দিন থেকেই আমরা জানি যে তারা কিন্তু পিএসসিতে মুভ করতে পারবে না, কারণ হায়দ্রাবাদ এফসি যাই কিছু করুক না কেন এই দুটো প্লেয়ারকে নাকি তাদের পুরো স্যালারি মিটিয়ে ফিটিয়ে রেখে দিয়েছে এবং তারা তাদের জাস্ট কজ নিয়ে টার্মিনেশন করতে পারবে না। সেই কারণে বেঙ্গালুরু টার্গেটে থাকা রাবি বা ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা অ্যালেক্স সাজি দীর্ঘদিন ধরে তারা চাইলেও কিন্তু টিম থেকে বেরিয়ে আসতে পারছে না। এবং এখন যা আবার হায়দ্রাবাদের সিচুয়েশন হয়ে গেল, যেহেতু নতুন ইনভেস্টার এসে গেছে, তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু চাইবে যে টিমের এই দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ধরে রাখতে। যেহেতু কোচ থাংবই সিংটো তিনিই থাকছেন, তো তিনিও চাইবেন তার টিমের দুজন ভালো অস্ত্রকে ধরে রাখতে। তো সেই জায়গা থেকে অ্যালেক্স সাজির জন্য যদি এখানে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ ম্যানেজমেন্টের সাথে কথা বলে যদি ট্রান্সফার ফির বিনিময়ে তাকে এগ্রি করাতে পারে তাহলে ফাইন, তাহলে সেই ডিলটা কিন্তু অবশ্যই আগে গিয়ে ফরওয়ার্ড হবে। কারণ ইস্টবেঙ্গলের যা আপাতত ডিফেন্সিভ লাইনের সিচুয়েশন, সেখানে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে অ্যালেক্স সাজির মতো একটা ইয়াং ডিফেন্ডারকে লাগবে। কয়েকদিন আগে বলেছিলাম যে আনোয়ার আলী এসে যাওয়ার ফলে আর হয়তো অ্যালেক্স সাজির জন্য ইস্টবেঙ্গল নাও মুভ করতে পারে, সেখানে অন্য কিছু ক্লাব টার্গেট করতে পারে, যার মধ্যে মোহনবাগানের একটা টার্গেট সে হতে পারে। এখনও অবধি হয়নি বা কোনো রকম মোহনবাগানের এই মুহূর্তে ইন্টারেস্টও নেই অ্যালেক্স সাজির জন্য, সেখানে টার্গেটটা পুরোপুরি অন্য প্লেয়ারে ফিক্স রয়েছে, সেটা নিয়ে পরে ডিটেলসে কথা বলা যাবে। তো ইস্টবেঙ্গল কিন্তু বুঝতে পারছে যে না তো লালচুং নুঙ্গাকে নিয়ে খুব একটা আর বেশি প্ল্যান করা যাবে, কারণ তার যা অবস্থা আপাতত সেখানে আরও ফিট আরও ইয়াং প্লেয়ার লাগবে। এবং অবশ্যই রাইট ব্যাকের যা সিচুয়েশন, যেহেতু অ্যালেক্স সাজি রাইট ব্যাকেও খেলতে পারে, সেখানেও তাকে ফিট করা যেতে পারে এবং সেটাও অনেক বেশি টিমের জন্য ভালো হবে। তো সেই কারণে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি আগামী দিনে ট্রান্সফার ফির বিনিময়ে অ্যালেক্স সাজিকে পায়, সো দ্যাট উইল বি গুড। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসিতে গিয়ে তার কোনো রকম জাস্ট কজ টার্মিনেশনের আপাতত রাস্তা নেই, এবং সেটা অ্যালেক্স সাজি আপাতত করবে বলে মনেও হয় না। যদি তাকে তার হায়দ্রাবাদ এফসি ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলে আসার ক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই ডিলটার জন্য লাস্ট যে 2 সপ্তাহ একটু বেশি সময় পড়ে থাকছে, সেখানে কতটা মুভ করে, নাকি অন্য কোনো প্লেয়ার টার্গেটে থাকে সেখানে ইস্টবেঙ্গল মুভ করে। কারণ রাইট ব্যাকটা একটা বিরাট বড় কনসার্ন। আমি জানি না লাস্ট সিজনে রাকিবের এই ধরনের পারফরমেন্স থাকার পরেও কীভাবে তার এক্সটেনশন হয়েছিল, ঠিক কোন গ্রাউন্ডে কোচ বা ম্যানেজমেন্ট ভেবেছিলেন যে আগামী দিনে রাকিব একটা অ্যাসেট হতে পারে টিমে, কিন্তু তার পারফরমেন্স কখনোই কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে হ্যাপি করতে পারেনি বা নির্ভরতা দিতে পারেনি। দেখা যাক প্রভাত লাকড়া ফিট হয়ে ফিল্ডে একটা বড় নিশ্চয়তা পাওয়া যাবে, কিন্তু আরও প্লেয়ার অন্ততপক্ষে সাইড ব্যাকে ইস্টবেঙ্গলে লাগবে। সেটা কে বা কারা হয় সময় কথা বলবে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা কিছু রয়েছে অবশ্যই করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।